আসসালামু আলাইকুম এভরিওয়ান। টপ 10 সিরিজের এবারের আসর শুরু হয়ে গিয়েছে। আজ 21 আগস্ট উদ্বোধনী দিনে মোট 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল 22 আগস্ট নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ এইচপি দল। প্রতিপক্ষ হচ্ছে নেপাল জাতীয় দল। আগামীকাল 22 আগস্ট দুপুর 2টা 30 মিনিটে বাংলাদেশ এইচপি দল নেপালের বিপক্ষে মুখোমুখি হবে। এখনই কালকের ম্যাচে বাংলাদেশ এইচপি দলের সম্ভাব্য একাদশ কিরকম হতে পারে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। বাংলাদেশ এইচপি দল কিন্তু প্রায় 5-6 দিন আগেই সেখানে গিয়ে পৌঁছেছে এবং 15 সদস্যের দলের স্কোয়াড রয়েছে সেখানে, যার মধ্যে 6টা ব্যাটসম্যান, 3টা অলরাউন্ডার এবং 6টা বোলার রয়েছে। যার মধ্যে থেকে যে 6টা ব্যাটসম্যান রয়েছে, 6 ব্যাটসম্যানের মধ্যে কমপক্ষে 5জন ব্যাটসম্যান এইচপির একাদশে, বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে, এমনকি 6জনকেও দেখা যেতে পারে। 3 অলরাউন্ডারের মধ্যে 2টা অলরাউন্ডারকে একাদশে দেখা যাবে এবং 6 বোলারের মধ্যে 2টা স্পিনার, 4টা পেসার রয়েছে। 2 স্পিনারের কমপক্ষে একজন স্পিনার এবং সর্বোচ্চ 2জন স্পিনারকে একাদশে দেখা যেতে পারে এবং 4 পেস বোলার, জেনুইন পেস বোলার 4টার মধ্যে 2জন পেসারকে দেখা যেতে পারে। এখন কারা থাকতে পারে সেটি নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। প্রথমত 6 ব্যাটসম্যানের মধ্যে 2টা ওপেনার ব্যাটসম্যানই আছে, জিশান আলম এবং হাবিবুর রহমান সোহান। কোনো ব্যাকআপ ওপেনার না থাকাতে জিশান এবং সোহান দুইজনই প্রতি ম্যাচে তাদেরকে ওপেন করতে দেখা যাবে। এটা অনেক বড় একটা নেগেটিভ একটা স্কোয়াড বলা চলে। এই ওপেনিং সেগমেন্টেই তারা কোনো ব্যাকআপ ওপেনার রাখেনি। আপনার 7 দিনের ব্যবধানে 6টা ম্যাচ খেলতে হবে এবং 6 ম্যাচে আপনার এই 2টা ওপেনারকে নামাতে হবে, আপনার কোনো ব্যাকআপ ওপেনার ব্যাটসম্যান নেই। জিশান আলম এবং সোহান 2টা খুবই ভালো অপশন, তবে যদি কেউ ইনজুরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা বিপাকে পড়তে পারে ম্যানেজমেন্ট। জিশনের পারফরমেন্সের কথা বলে রিসেন্টলি মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এ মাসেই একটা 21 বলে 57 রানের অপরাজিত দুর্দান্ত নক খেলেছিল 2-4-7 ছক্কায়। তাই সে তো ফর্মেই রয়েছে। জিশান আলম গুড চয়েস ওপেনিং এর জন্য। তার ওপেনিং পার্টনার হাবিবুর রহমান সোহান যে কোনো মানুষেরই পছন্দের একজন ক্রিকেটার। তবে রিসেন্টলি কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। রিসেন্টলি সাউথ আফ্রিকা ইমার্জিং এর বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং এর হয়ে যে সিরিজটা, ওয়ানডে সিরিজটা হয়েছিল, সেই স্কোয়াডে ছিল। একটা ম্যাচই খেলতে পেরেছে ইউনিভার্সিটি স্পোর্টস এর বিপক্ষে, যেখানে 2 বলে 0 করে আউট হয়ে গেছে। তবে স্বস্তির খবর হচ্ছে এবছর যে ঢাকা প্রিমিয়ার লিগটা হয়েছিল সেখানে সে দুর্দান্ত ব্যাটিং করেছে। ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটকে টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়মে ব্যাটিং করেছে। 10 ম্যাচ খেলে 359 রান করেছিল, 35 ওভারে 149 স্ট্রাইক রেটে। টি-টোয়েন্টিতে অনেকে টি-টোয়েন্টি ফরম্যাটেও এটা করে দেখাতে পারে না, যেটা সে ওয়ানডে ফরম্যাটে করে দেখিয়েছে। তাই সোহান বেস্ট চয়েস। সোহান এবং জিশান ওপেনিং করবে, আর অপশনও তো নেই। 3 নাম্বার পজিশনে এবং 4-এ মালয়েশিয়ার বিপক্ষে যে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ সেখানে খেলেছিল আরিফুল ইসলাম এবং সাব্বির রহমান। দুজনই ভালো করতে পারেনি। আরিফুল 2 ম্যাচে করেছে 19 রান, সাব্বির 2 ম্যাচ মিলে করেছে 26 রান। তবে সাব্বির রহমান তো থাকবে একাদশে কনফার্ম। তবে আরিফুল ইসলামের একাদশে থাকা নিয়ে শঙ্কা রয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে তো ভালো করতে পারেনি, এমনকি এবছর ডিপিএলেও ভালো পারফর্ম করতে পারেনি। তাই তার জায়গাটা নিয়ে শঙ্কা আছে। যেটা বলছিলাম যে 5টা ব্যাটসম্যান কনফার্ম থাকবে। 5টা ব্যাটসম্যান হবে জিশান, সোহান, সাব্বির, শামীম পাটোয়ারি এবং অধিনায়ক ইরফান শুক্কুর। শামীম পাটোয়ারি একাদশে থাকবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়ার বিপক্ষে একটা ম্যাচ খেলে 6 বলে 8 রান করে অপরাজিত ছিল। যদিও এবছর জাতীয় দল থেকে বাদ পড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজে, মানে তার নিজস্ব সবশেষ সিরিজে 3 ম্যাচ খেলে করেছে 8 রান। তাই তার জন্য এই টপ সিরিজটা খুবই ইম্পর্টেন্ট জাতীয় দলে কামব্যাক করার জন্য। শামীম পাটোয়ারি হয়তো বা 5 নম্বর পজিশনে খেলবে, সাব্বির খেলবে 4 নম্বর পজিশনে যদি আরিফুল ইসলাম থাকে। আরিফুল থাকলে আরিফুল 3-এ, 4-এ সাব্বির, 5-এ শামীম পাটোয়ারি, 6-এ তখন নামবে ইরফান শুক্কুর, অথবা 5-এ নামবে ইরফান শুক্কুর, 6-এ শামীম পাটোয়ারি। অনেকের মনে একটা প্রশ্ন আছে, ইরফান শুক্কুরকে কেন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে? এস এম মেহরাব মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক ছিল, কেন তাহলে শুক্কুরকে দেওয়া হলো? শুক্কুর রিসেন্টলি সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজে, ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে কিন্তু একটা ম্যাচ খেলেছে যেখানে 39 বলে 58 রানের একটা বিধ্বংসী একটা ইনিংস খেলে অপরাজিত ছিল। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হচ্ছে, যদিও রিসেন্টলি কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি, তবে সবশেষ যে ঢাকা প্রিমিয়ার লিগ সেখানে দুর্দান্ত ব্যাটিং করেছে। টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করেছে, 10 ম্যাচ খেলে 444 রান করেছে, 55 এভারেজ এবং 187 স্ট্রাইক রেটে। তাই ইরফান শুক্কুরের একাদশে থাকা নিয়ে কোনো শঙ্কা বা সমালোচনা থাকার কথা না। অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেন যে কেন এস এম মেহরাবকে ক্যাপ্টেন্সি কন্টিনিউ করা হচ্ছে না। তো আমরা পেয়ে গেলাম 2 ওপেনার জিশান, সোহান, 3 মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির, শামীম এবং শুক্কুর। আরিফুল ইসলামেরটা নিয়ে শঙ্কা রয়েছে, থাকবে কি থাকবে না। 3টা অলরাউন্ডারের কথা বলছিলাম, তারা হচ্ছে এস এম মেহরাব, সামিউল বাশির রাতুল এবং আরেকটা হচ্ছে আব্দুল গাফফার সাকলাইন। সেভেন বাশির রাতুল রিসেন্টলি খুব ভালোই পারফর্ম করেছে, তবে রাতুলকে হয়তো বা ফার্স্ট একাদশে দেখা যাবে না। খেলবে এস এম মেহরাব, যে রিসেন্টলি মালয়েশিয়ার বিপক্ষে একটা ম্যাচে 22 বলে 40 রান করে অপরাজিত ছিল। বল হাতেও একটা উইকেট শিকার করেছে। এমনকি রিসেন্টলি যে গত বিপিএল এর পরিবর্তে যে একটা অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ হয়েছিল সেখানেও ভালো ব্যাটিং করেছে। 2 ম্যাচ খেলে 154 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, উইকেটও পেয়েছিল 3টা। তো এস এম মেহরাব হোসেন তো থাকছে এবং রিসেন্টলি তার প্রতি ফোকাস আছে, অলরাউন্ডার সে। এস এম মেহরাব হোসেন একটা অলরাউন্ডার, স্পিন অলরাউন্ডার, আরেকটা পেস অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন, যার জাতীয় দলের হয়ে এবছর অভিষেক হয়েছে। যদিও জাতীয় দল খুব একটা ভালো বল করছে না, 4 উইকেট শিকার করেছে ঠিকই, কিন্তু ইকোনমিক্যাল বোলিং করতে পারছে না। তার জন্য এই টপ সিরিজটা খুবই ভালো একটা মঞ্চ জাতীয় দলের জায়গা ব্যাক করার জন্য বা জাতীয় দলের জায়গা পাকাপোক্ত করার জন্য।
তাই পেস অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলান এবং স্পিন অলরাউন্ডার এস এম মেহরাব হোসেনকে নিলে উপরে 5 জন কনফার্ম ব্যাটসম্যান আর এই 2 জন 7 জন হয়ে যায়। এখন আমাদের বোলিং ডিপার্টমেন্টে 6 জন থেকে কমপক্ষে 3 জন বা 4 জনকে সিলেক্ট করতে হবে। মালয়েশিয়ার বিপক্ষে 2টা ম্যাচে কিন্তু বোলিং করেছিল 2 স্পিনার এমডি রুবেল এবং রাকিবুল হাসান, দুজন দুর্দান্ত বোলিং করেছে। রুবেল 2 ম্যাচ খেলে সে সেখানে 7 ওভার বল করে মাত্র 15 রান দিয়ে 3টা উইকেট শিকার করেছে। রাকিবুল হাসান 2 ম্যাচ খেলে সেখানে 4 ওভার বল করে মাত্র 9 রান দিয়ে 3টা উইকেট শিকার করেছে। দুজনই ভালো বোলিং করেছে। যদি দুজনের মধ্যে একজন স্পিনারকে পিক করা হয়, যদি দুজন স্পিনারকে পিক করা হয় তাহলে দুজনইতে থাকবে, সেটা ডিপেন্ড করবে টপ অর্ডারে আরিফুল খেলবে কি খেলবে না। যদি আরিফুল ইসলামকে খেলানো হয় তাহলে এই 2 স্পিনার মধ্যে একটা স্পিনার খেলবে, সেক্ষেত্রে সেটা রাকিবুল হাসান হবে। এখন অনেকে বলতে পারে মিস্ট্রি স্পিনার রুবেলকে আমাদের চাই, তবে ঘটনা হচ্ছে সবশেষ গত বছর যে টপ এন্ড খেলতে গিয়েছিল রাকিবুল, সেখানে 6 ম্যাচ খেলে 10টা উইকেট শিকার করেছে মাত্র 6.70 মিনিটে। তাই যদি একটা স্পিনার খেলানো হয় সেটা বাহাতি স্পিনার রাকিবুল হবে, আর যদি 2টা স্পিনার খেলানো হয় তাহলে আরিফুলকে বাদ দিয়ে সেখানে রুবেলকে খেলাতে হবে। আরিফুল ইসলাম টপ অর্ডার ব্যাটসম্যান। আর 4টা পেস বোলার আছে এখানে, 2টা পেসার বাহাতি আছে মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু হায়দারুনি, 2টা ডানাতি পেসার রিপন মন্ডল, রহমতুল্লাহ বর্ষণ। এই 4 জন থেকে 2 জন খেলবে। 2 বাহাতি পেসার রনি এবং মৃত্যুঞ্জয় দুইটাই তো সকলের পছন্দের, যদিও রনি কম পছন্দের। এই 2 জন কি নেওয়া উচিত বলে অনেকে মন্তব্য করতে পারেন। তবে রনি মালয়েশিয়ার বিপক্ষে 2টা ম্যাচে ভালো বোলিং করেছে, 2 ম্যাচ খেলে খুবই ইকোনমিক্যাল বোলিং করে 3টা উইকেট শিকার করেছে। মৃত্যুঞ্জয় একটা ম্যাচ খেলে ভালো বোলিং করেছে, 3 ওভারে 17 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। তবে মৃত্যুঞ্জয় গত বছর টপ এন্ড সিরিজে গিয়ে ভালো করতে পারেনি, 4 ম্যাচ খেলে 1টা উইকেট শিকার করেছে, রান দিয়েছে 10-এর উপরে কোনো মিনিটে। যার কারণে হয়তো বা মৃত্যুঞ্জয় চৌধুরীকে তারা ওইভাবে বিবেচনা করবে না। আবু হায়দারুনি একমাত্র ভাতি পেসার হিসেবে খেলবে। 2 ডানাতি পেসার রিপন মন্ডল এবং আরেকটা হচ্ছে ডানাতি পেসার রহমতুল্লাহ বর্ষণের কথা বললে সেখানে বর্ষণ একাদশী টিকে যাবে। রিপন মন্ডল এখানে তার প্রতি জাতীয় দলের সম্ভাবনাময় ক্রিকেটার হলেও সে ফার্স্ট ইলেভেন নাও দেখা যেতে পারে। রিসেন্টলি ঢাকা প্রিমিয়ার লিগে 2 ম্যাচ খেলে 4টা উইকেট শিকার করেছে ঠিকই, তবে রান দিয়েছে 7-এর উপরে কোনো মিনিটে 50 ওভারের ফরম্যাটে। এমনকি এবছর জাতীয় দলের টি-টোয়েন্টিতে যে অভিষেক হয়েছে সেখানেও 2 ম্যাচ খেলে কোনো উইকেট শিকার করতে পারেনি, রান দিয়েছে 10-এর উপরে কোনো মিনিটে। যার কারণে হয়তো বা ফার্স্ট ইলেভেনে রিপন মন্ডল নয় বর্ষণ খেলানো হতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বর্ষণ রিসেন্টলি কি পারফর্ম করেছে। বর্ষণ রিসেন্টলি সাউথ আফ্রিকা ইমার্জিং সিরিজে সেখানে 3 ম্যাচ খেলে ওয়ানডেতে 9টা উইকেট শিকার করেছে, খুবই ভালো ইকোনমিক্যাল বোলিং করেছে। এমনকি শেষ ম্যাচে সাউথ আফ্রিকা ইমার্জিং এর বিপক্ষে একটা 5 অর্জন করেছে। সেই হিসাবে রিপন মন্ডলকে না খেলিয়ে রহমতুল্লাহ বর্ষণকে খেলানো হতে পারে। এখানে হচ্ছে 50-50 কল, রিপন মন্ডল সিনিয়র বর্ষণ জুনিয়র হিসাবে রিপনকে খেলাবে কিনা সিনিয়র হিসাবে সেটাই এখন দেখার বিষয়। তবে আমার কাছে মনে হয় যে তারা টপ অর্ডারে আরিফুল ইসলামকে খেলাবে, কারণ যদি আরিফুল ইসলামকে না খেলানো হয় সেক্ষেত্রে সাব্বিরকে 3-এ খেলাতে হবে, তখন ব্যাটসম্যান একটা করে শর্ট পড়ে যাবে, কারণ তখন স্পিনার বাড়াতে হবে, রুবেলকে খেলাতে হবে। তাই আমার মনে হয় তারা একাদশটা এরকম রাখবে: ওপেনিং এ জিশান এবং সোহান, 3-এ আরিফুল, 4-এ সাব্বির, 5-এ শুক্কুর, 6-এ শামীম পাটোয়ারি, 7 নম্বরে এস এম মেহরাব হোসেন, 8 নম্বর পজিশনে আব্দুল গাফফার সাকলাইন, 9, 10, 11-তে তখন দেখা যাবে রাকিবুল, আবু হায়দার রনি এবং রহমতুল্লাহ বর্ষণকে। আপনাদের কাছে কি মনে হয় যে একাদশটা আমি বললাম এটা কি নিয়ে নামবে না এখানে পরিবর্তন হতে পারে? আপনার পছন্দের একাদশটা অবশ্যই জানাবেন, এবং নেপালকে বাংলাদেশ হারাতে পারবে কিনা বাংলাদেশ এইচপি দল অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে মনে হয় নেপালকে বাংলাদেশ এইচপি দল উড়িয়ে দিবে, তবে আপনার মতামত অবশ্যই জানতে চাই এবং আপনার পছন্দের একাদশটাও জানতে চাই, কমেন্টে জানাবেন। আর টপ এন্ড সিরিজে বাংলাদেশের সকল ম্যাচ টি স্পোর্টস বাংলাদেশ থেকে সরাসরি সম্প্রচার করবে, পাশাপাশি অন্যান্য দলের খেলাগুলো টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। আল্লাহ হাফেজ।